এবারে আমরা মেন্ডেলের বংশগতির পরীক্ষা নিয়ে আলোচনা করব। মেন্ডেলের বংশগতি পরীক্ষা দুটো, একটা একসংকর জননের পরীক্ষা, একটা দ্বিসংকর জননের পরীক্ষা। মেন্ডেল যে পরীক্ষায় দুটি জীবের একটি একটি বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ একজোড়া বিপরীতমুখী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে তার বংশধরের মধ্যে সেই বৈশিষ্ট্য কিভাবে সঞ্চালিত হয় তা নির্ণয় করেছেন, সেই পরীক্ষাকে বলে একসংকর জননের পরীক্ষা। আর দুই জোড়া বিপরীতমুখী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করে সেই বৈশিষ্ট্য কিভাবে বংশ পরস্পর সঞ্চালিত হয় তা নির্ণয় করেছেন, তাকে বলা হয় দ্বিসংকর জননের পরীক্ষা। আমরা প্রথমে একসংকর জননের পরীক্ষাটা আলোচনা করি। মেন্ডেল তার একসংকর জননের পরীক্ষার জন্য নেন বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছ। বেটে সবসময় বিশুদ্ধ হবে যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এর জিনকে আমরা আগেই চিহ্নিত করে নিয়েছি, দুটো ক্যাপিটাল টি। মটর গাছের ক্ষেত্রে দুটো সমসমস্ত ক্রোমোজোমে দুটো জিন, দুটো একজোড়া সমসমস্ত ক্রোমোজোমে দুটো জিন, দুটো স্মলার টি। তাদের মধ্যে সংকরায়ন করা হলো। এটি সংকরায়ন করতে গিয়ে এটা করা হলো, প্রথম যে সংকরায়নটা সর্বদা দুটো গাছ থেকে আমরা সংকরায়ন ঘটাচ্ছি, তাহলে এটা হবে ইতর পরাগযোগ। তাহলে এখানে ঘটানো হলো ইতর পরাগযোগ, ক্রস পলিনেশন। এখন ইতর পরাগযোগ ঘটাতে গেলে যেটা করতে হবে, এই গাছটি যেহেতু পুরুষ উদ্ভিদ মেল, তাহলে পুংকেশর চক্র থাকবে। এটি যেহেতু ফিমেল ধরা হয়েছে, তাহলে এই উদ্ভিদটির ফুলের গর্ভকেশর চক্র থাকবে, পুংকেশর চক্রগুলোকে কেটে দেওয়া হবে। মেন্ডেলও ঠিক তাই করেছিলেন। এইভাবে বংশগতিবিদ্যার পরীক্ষায় যখন কোনো ফুলের পুংকেশর চক্র কেটে দিয়ে তাকে স্ত্রী ফুলে পরিণত করা হয়, তখন সেই পুংকেশর চক্রকে কেটে দেওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় ইমাস্কুলেশন। তাহলে এখানে ইমাস্কুলেশন করা হয়েছে। মটর গাছের ক্ষেত্রে যেহেতু পুংকেশর চক্র বড়, কাইচি দিয়ে কেটে দেওয়া যায়, কিন্তু ছোট ফুলের ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করা হয়, নির্দিষ্ট উষ্ণতার গরম জল ব্যবহার করা হয়, তার মাধ্যমে বা সাকশন পদ্ধতিতে বিশেষ যন্ত্রের মাধ্যমে এই ইমাস্কুলেশন করা হয়। ইমাস্কুলেশন করার পরে যেহেতু স্ত্রী ফুলটি পুংকেশর চক্র কেটে দেওয়া হলো এবং একটি নির্দিষ্ট ফুলের পরাগরেণুই তার মধ্যে দিয়ে পরাগ মিলন ঘটানো হবে, সেই কারণে ফুলটিকে আবার একটি মসলিনের ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়, যাতে অন্য কোনো পরাগরেণু এসে নিষেক ঘটিয়ে দিতে না পারে। স্ত্রী ফুলকে এইভাবে ব্যাগে তার পরাগ মিলনকে অবাঞ্ছিত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য বন্দী করে রাখার পদ্ধতিকে বলা হয় ব্যাগিং বা থলিবদ্ধকরণ। তাহলে প্রথমে ইমাস্কুলেশন করা হয়, তারপরে থলিবদ্ধকরণ বা ব্যাগিং করা হয়। তারপরে কি করা হয়, ফুল দুটি পরিণত হয়ে উঠলে ব্রাশের মাধ্যমে এই পুরুষ ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ছোট তুলি বা ব্রাশের মাধ্যমে এই ফুলের গর্ভমুণ্ডে ঠেকিয়ে দেওয়া হয়। এইভাবে ইতর পরাগযোগ ঘটানো হয় এবং মেন্ডেল তাই করেছিলেন। এবার যখনই এই ফুল থেকে গ্যামেট পুংগ্যামেট নেওয়া হবে, স্বভাবতই দুটো ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম মানে একটা টি আসবে। একই রকমের দুটো ক্রোমোজোমে দুটো চিন দিলে একটা ক্রোমোজোম আসবে, হ্যাপ্লয়েড হচ্ছে, একটা ক্রোমোজোম আসবে, ফলে এখান থেকে একটা টি আসবে, একটা জিন আসবে। তাহলে এই দুটো গ্যামেটের দুটো জিন আবার জোড়বদ্ধ হয়ে প্রথম অপত্য বংশে F1 ফার্স্ট জেনারেশনে যে উদ্ভিদটি হবে তার জিনে একটি থাকবে বড়টি, একটি থাকবে ছোটটি। তাহলে এই উদ্ভিদটির বৈশিষ্ট্য কি হবে আমরা আগেই দেখে নিয়েছি। এখানে বড়টি প্রকট, এটি প্রচ্ছন্ন, তাই প্রকট গুণটি প্রকাশ পাবে। ফলে এই মটর গাছটির বৈশিষ্ট্যের নিরীক্ষা হবে লম্বা মটর গাছ। এখন কথা হচ্ছে, এই লম্বা মটর গাছের বৈশিষ্ট্যটি হলো, তাহলে এটা কি শুদ্ধ লম্বা হবে না সংকর হবে বা মিশ্র হবে? মিশ্র বা সংকর হবে, কারণ তার মধ্যে প্রচ্ছন্ন গুণ হিসেবে ছোটটি অবস্থান করছে। যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি, বেটে বৈশিষ্ট্যটি তার মধ্যে অবস্থান করছে, তাই এটি হবে সংকর বা মিশ্র লম্বা, হেটেরোজাইগাস। এবার এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে পরবর্তী বংশে
কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ পাবে আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে কিন্তু করা হয়েছে স্বনিষেক, তার এই একটি উদ্ভিদ আর একই উদ্ভিদের মধ্যে স্বনিষেক করা হয়েছে, উভয়লিঙ্গ ফুল যেহেতু। তাহলে এখান থেকে গ্যামেট দুরকম হতে পারে, এখান থেকে দুরকম গ্যামেট হতে পারে, এর থেকে দুরকম গ্যামেট, প্রত্যেকটা ফুল এই পুংগ্যামেট দুরকম হতে পারে, একটা বড়টি একটা ছোটটি, কারণ অর্ধেক হবে জিন বা ক্রোমোজোম গ্যামেটে, এখানেও দুরকম গ্যামেট হতে পারে। এবারে যে দুরকম গ্যামেট হলো, যদি দেখা যায় এই গ্যামেটের সাথে এই গ্যামেটটি মিলিত হচ্ছে, তাহলে উদ্ভিদটি দুটোই হবে বড়টি। যদি দেখা যায় এই গ্যামেটটির সাথে এই গ্যামেটটি মিলিত হচ্ছে, তাহলে একটি হবে বড়টি, একটি হবে ছোটটি, একটি বড়টি একটি ছোটটি হবে। কোন গ্যামেটে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করছে। যদি এটির সাথে এই গ্যামেটটি মিলিত হয়, তাহলে একটা হবে বড়টি, একটা হবে ছোটটি। আর যদি দুটোই ছোটটি মিলিত হয়, তাহলে হবে এই। তাহলে যতই আমরা উদ্ভিদ তৈরি করি না কেন, গাণিতিক নিয়মে আমরা দেখব প্রত্যেক চারটির মধ্যে এই হবে তার ফলাফল। মেন্ডেল অসংখ্য 900, 1000 এরকম সংখ্যায় তিনি এই বংশধর তৈরি করেছিলেন, বা তারও বেশি সংখ্যায়, এবং তারপর গাণিতিক নিয়মে তিনি এই অনুপাত বের করেছিলেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ভিদটি হলো শুদ্ধ লম্বা, এই উদ্ভিদটি হলো লম্বা, কিন্তু এই লম্বা হলো শুদ্ধ, পিওর। এই উদ্ভিদ দুটি হলো মিশ্র লম্বা হলো উদ্ভিদ দুটো। মিশ্র কেন হলো? কারণ এখানে দুটো জিনি রয়েছে, তাহলে এই হলো মিশ্র লম্বা। আর এই উদ্ভিদটি হলো বেটে শুদ্ধই হবে, কারণ এখানে একরকম জিনি রয়েছে। তাহলে F2-তে এইভাবে বৈশিষ্ট্যের প্রকাশ ঘটলো। এবার F2-তে যেটা প্রকাশ ঘটলো সেটাকে আমরা চেকার বোর্ড করতে পারি। F2 এটাকে চেকার বোর্ড বা পানেট স্কয়ার বোর্ড যেটাকে বলে, সেটার নিয়ম হচ্ছে এই যে, যেহেতু এখানে পুংগ্যামেট দুরকম হতে পারে, স্ত্রীগ্যামেট দুরকম হতে পারে, সেই জন্য আমাদের একটা ছক কাটতে হবে, যে ছকে থাকবে 4টে ঘর, দুটো গ্যামেট গুণ করে 4টে ঘর থাকবে। এবার এই পানেট স্কয়ারের এই দিকে পুংগ্যামেট কে আমরা প্লট করব, আর এদিকে আমরা স্ত্রীগ্যামেটকে প্লট করব। তাহলে এখানে পুংগ্যামেট আমরা কত রকম পেয়েছিলাম? দুরকম পেয়েছিলাম পুংগ্যামেট, একটা বড়টি একটা ছোটটি। আমরা স্ত্রীগ্যামেট কত রকম পেয়েছিলাম? দুরকম পেয়েছিলাম, একটা বড়টি একটা ছোটটি। এবার এই গ্যামেট যদি মিলিত হয়, তাহলে যে উদ্ভিদটি জন্মলাভ করবে সে উদ্ভিদটি কেমন হবে? সে উদ্ভিদটি হবে দুটোই বড়টি। যদি এই গ্যামেট মিলিত হয়, তাহলে একটি হবে ছোটটি আর একটি হবে বড়টি। যদি এই ক্ষেত্রে মিলিত হয়, একটা হবে বড়টি, একটি হবে ছোটটি। যদি এই দুটো মিলিত হয়, দুটোই হবে ছোটটি। তাহলে এই পাবো আমরা জিনের বিন্যাস, এবং সেখান থেকে সহজে অনুমান করতে পারছি এটা হবে আমাদের শুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, আর এটা হবে বেটে। তাহলে এই উদ্ভিদটি হচ্ছে লম্বা, কিন্তু এই লম্বা হচ্ছে শুদ্ধ। এটি মিশ্র লম্বা, এটিও মিশ্র লম্বা, আর এটি হচ্ছে শুদ্ধ বেটে। বেটে যেহেতু প্রচ্ছন্ন, সর্বদা শুদ্ধই হবে, শুদ্ধ, কখনোই মিশ্র বেটে হতে পারে না মটর গাছের ক্ষেত্রে। তাহলে এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি আমরা F2-তে ফিনোটাইপ অনুপাত, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি। এই সিদ্ধান্তে আমরা কি দেখব? ফিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে আমরা কি পাবো? 3টে উদ্ভিদ হয়েছে লম্বা, তার মানে লম্বা অনুপাত বেটে, এই রেশিওটা হবে 3টে পেয়েছি লম্বা, 4টের মধ্যে একটা পেয়েছি বেটে। একই রকম ভাবে এখানে জিনোটাইপ সিদ্ধান্ত আমরা কি করতে পারি? জিনোটাইপ অনুপাতটা আমরা কি পেয়েছি?
জিনগত দিক থেকে অনুপাত। জিনগত দিক থেকে আমরা অনুপাত পেয়েছি, 3 রকম উদ্ভিদ পেয়েছি আমরা। একটা পেয়েছি লম্বা, এবং প্রথমটা পেয়েছি শুদ্ধ লম্বা। এটা শুদ্ধ লম্বা লিখলে হবে না, শুদ্ধ লম্বা, শুদ্ধ লম্বা। তারপর আর একটা পেয়েছি আমরা মিশ্র লম্বা। লম্বা উদ্ভিদ দুটো। আর পেয়েছি আমরা বেটে। বেটে সর্বদা শুদ্ধই হবে। এবং উদ্ভিদটা কি পেয়েছি সংখ্যার দিক থেকে? শুদ্ধ লম্বা পেয়েছি আমরা একটা, মিশ্র লম্বা পেয়েছি আমরা দুটো, আর বেটে পেয়েছি আমরা একটা। তাহলে এখানে সরি, এটা ভুল লিখেছি আমি, ফিনোটাইপ লিখে ফেলেছি, জিনোটাইপ এটা। তাহলে এখানে ফিনোটাইপ অনুপাত হলো 3:1 এবং ফিনোটাইপ অনুপাত হলো 1:2:1। তাহলে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি। এবং এই সিদ্ধান্ত থেকে, এই পরীক্ষার ফলাফল থেকে মেন্ডেল একটা সূত্র উত্থাপন করেছেন। কি সেই সূত্রটা? সূত্রটা কি হতে পারে? আমরা কি পেলাম? যে একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে, আপাতত যদিও মনে হয় একটি বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেল, একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল, কিন্তু তা নয়। পরবর্তী বংশধরে দেখা যাচ্ছে গ্যামেট গঠনের সময় উভয় বৈশিষ্ট্যই পরস্পর থেকে পৃথক হয়ে নির্দিষ্ট অনুপাতে প্রকাশ পাচ্ছে। তার মানে জীবজগতে কোনো বৈশিষ্ট্য মিশে, কোনো বৈশিষ্ট্য বিলীন হয়ে নষ্ট হয়ে যায় না। কোনো বংশে তার আত্মপ্রকাশ না ঘটতে পারে, কিন্তু পরবর্তী বংশে সেই বৈশিষ্ট্য তার গ্যামেট গঠনের সময় জিনগুলি পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে বৈশিষ্ট্য পুরোপুরিভাবে প্রকাশ পায়। এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। একেই বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। তাহলে পৃথকীভবনের সূত্রটা আমরা এক কথায় কি বলবো? যে জীবজগতে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে বৈশিষ্ট্যগুলি পরস্পরের মধ্যে আপাত দৃষ্টিতে মিশে গেছে বলে মনে হলেও পরবর্তী বংশধরের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলি পরস্পর থেকে গ্যামেট গঠনের সময় পৃথক হয়ে স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশ করে। একেই বলা হয় মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। মেন্ডেলের এই পরীক্ষা থেকে আরো একটি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। কি? একজোড়া বিপরীতমুখী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্য বংশে একটি বৈশিষ্ট্যই প্রকাশ পায়, অন্য বৈশিষ্ট্যটি সুপ্ত থাকে যা পরবর্তী বংশধরে প্রকাশ পায়। এই যে প্রথম বংশে যে একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল, একটি বৈশিষ্ট্য প্রকাশ পেল না, অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ধর্মের আত্মপ্রকাশ ঘটল। এইভাবে প্রকট বৈশিষ্ট্যের আত্মপ্রকাশ ঘটাকে বলা হয় প্রকটতার সূত্র। তো প্রকটতার সূত্রকে একটা উপসূত্র ধরা হয়। তাহলে মেন্ডেলের প্রথম পরীক্ষা থেকে আমরা পৃথকীভবনের সূত্রটা পাই, আর প্রকটতার উপসূত্র আরেকটি পাই। এই দুটো সিদ্ধান্ত আমরা এই পরীক্ষা থেকে আমরা করতে পারি। মেন্ডেল যেমন মটর গাছ নিয়ে এই পরীক্ষা করেছিলেন, কিন্তু মেন্ডেল প্রাণী নিয়ে পরীক্ষা করেননি। প্রাণী জগতের পরীক্ষা মেন্ডেল করেননি। আমরা এবারে প্রাণী জগতের পরীক্ষা নিয়ে একটু আলোচনা করে নিই। আমরা যদি প্রাণী জগতে পরীক্ষাটা দেখি, মেন্ডেল মটর গাছের উপরে করেছিলেন। প্রাণীদের উপরে যদি আমরা ড্রসোফিলা মাছি নিয়ে পরীক্ষাটা করি, ড্রসোফিলা ফলমাছি, তাহলে ড্রসোফিলার স্ত্রী এবং পুরুষ প্রাণী নিয়ে এই পরীক্ষাটা করা হবে। পুরুষ প্রাণীটি নেওয়া হলো যার ধর্ম হচ্ছে বিশুদ্ধ এবং ধূসর বর্ণ, বিশুদ্ধ ধূসর বর্ণ, যে জিনকে আমরা ই প্লাস দিয়ে চিহ্নিত করলাম। আর তার সঙ্গে সংকরায়ন ঘটানো হলো স্ত্রী প্রাণী ড্রসোফিলার বিশুদ্ধ কালো বর্ণের, যার জিনকে আমরা ছোট হাতের ই দিয়ে প্রকাশ করলাম, কারণ এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা প্রকট বৈশিষ্ট্য। প্রথম অপত্য বংশে যে গ্যামেট তৈরি হলো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, দুটো গ্যামেট মিলিত হয়ে প্রথম প্রজন্ম তৈরি হলো, যার জিন হলো ই প্লাস ই। তাহলে এটি হবে, যেহেতু ই প্লাস এই বৈশিষ্ট্যটি প্রকট, তাহলে ধূসর বর্ণ হবে প্রকট,
প্রকাশ পাবে, তাহলে বৈশিষ্ট্যটি হবে সংকর ধূসর বর্ণ, কারণ এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সুপ্ত আছে। F1 এর প্রাণীটি এইরকম হবে। এবার F1 এর প্রাণীর মধ্যে যখন আবার নিষেক ঘটাবো পুরুষ স্ত্রী প্রাণীর মধ্যে, তাহলে দেখা যাবে এক্ষেত্রে দুরকম গ্যামেট, এক্ষেত্রে দুরকম গ্যামেট হতে পারে, দুরকম বৈশিষ্ট্য জিনের গ্যামেট হতে পারে স্ত্রী এবং পুরুষ উভয়ের মধ্যেই। এবং কোন গ্যামেটের সাথে কোন গ্যামেটের মিলন হচ্ছে আমরা সেটা সবসময় বলতে পারবো না, এটা পুরোপুরি একটি প্রাকৃতিক নিয়মে ঘটবে। যদি এই গ্যামেটের সাথে, যদি এই গ্যামেটটির সাথে এই গ্যামেটের মিলন হয় দুটি E+, যদি এটির সাথে এটির হয় একটি E+, E, এটির সাথে এটি হলে E+, E, আর যদি এই গ্যামেটটির সাথে এই গ্যামেটটি মিলিত হয় দুটি হবে E, শুধু E। তাহলে বৈশিষ্ট্যের নিরিখে হবে এই প্রাণীটি হবে বিশুদ্ধ ধূসর, এটি হবে সংকর ধূসর, এটি হবে বিশুদ্ধ কালো। এই F2কে যদি আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে আমরা যদি সেট করি, তাহলে আমরা এদিকে পুং গ্যামেট, এদিকে স্ত্রী গ্যামেটকে আমরা দিয়ে দিলাম। পুং গ্যামেট দুরকম, স্ত্রী গ্যামেট দুরকম, এই গ্যামেট মিলিত হলে প্রাণীটির জিন হবে এই গ্যামেট মিলিত হলে এই জিন হবে এই গ্যামেট, আর এই গ্যামেট মিলিত হলে জিন হবে এই গ্যামেট মিলিত হলে জিন হবে এই। তাহলে বৈশিষ্ট্য নিরিখে F2তে ফিনোটাইপ বৈশিষ্ট্য হবে ধূসর প্রাণী হবে তিনটে, এটি হবে ধূসর, এটি হবে ধূসর, এটি হবে ধূসর, আর একটি হবে কালো। আর জিনোটাইপে জিনের দিক থেকে বিশুদ্ধ ধূসর হবে একটা, আর মিশ্র ধূসর হবে যার মধ্যে প্রচ্ছন্ন জিন লুকানো আছে দুটো, আর শুদ্ধ কালো হবে। কালো সবসময় শুদ্ধই হবে এক্ষেত্রে, কারণ কালো যেহেতু প্রচ্ছন্ন গুণ, সেটি হবে একটি। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রাণী জগতেও মেন্ডেল মটর গাছে যে নিয়ম পেয়েছিলেন বৈশিষ্ট্য সঞ্চালনের, এখানেও প্রাণীদের মধ্যেও সেই একই নিয়মে বৈশিষ্ট্য সঞ্চালিত হচ্ছে। তাহলে মেন্ডেলের যে নিয়ম, মেন্ডেল যে বংশগতির বৈশিষ্ট্য সঞ্চালনের যে কথা বলেছিলেন, সেটা একেবারে প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাচ্ছে। তো এইভাবে উদ্ভিদ এবং প্রাণীর বহু বৈশিষ্ট্য মেন্ডেলের এই নিয়ম মেনে বংশ পরস্পরায় সঞ্চালিত হয়। আর এই নিয়ম মেনে যখন বংশ পরস্পর সঞ্চালিত হয়, তখন আমরা এই নিয়মের মাধ্যমে বংশগতির বৈশিষ্ট্যের যে প্রকাশ পাওয়ার যে নিয়ম, সেটাকেই আমরা বলি পৃথকীভবনের সূত্র, যেটা আমরা মটর গাছের পরীক্ষার সময় আলোচনা করে নিয়েছি। তবে মনে রাখতে হবে, পৃথিবীতে বহু জীবের বহু বৈশিষ্ট্য আছে, তা কিন্তু মেন্ডেলের এই নিয়ম মেনে সবসময় সঞ্চালিত হয় না। আমরা সেসব ক্ষেত্রগুলোকে পরে আমরা বিশেষ ক্ষেত্ররূপে আলোচনা করে নেব, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় প্রকট এবং প্রচ্ছন্ন এই নিয়ম জিন মানে না। অনেক জীবের ক্ষেত্রে দেখা যায় দুটো বিপরীতমুখী জিন উপস্থিত থাকলেও উভয় জিনের বৈশিষ্ট্য মিশ্রিতভাবে প্রকাশ পায় বা পাশাপাশি প্রকাশ পায়। তখন কিন্তু মেন্ডেলের এই নিয়ম ধরে আমরা পুরোটা আমাদের সামনে কিন্তু মিলে যাবে না। আমরা সেই ক্ষেত্রগুলো আলোচনা করে নেব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাস হবে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা, এবং তারপরে পরপর আমরা অগ্রসর হতে থাকবো। সকলে ভালো থাকবে।